আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ক্লাস শেষে ভার্সিটির ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় চোখ গেল একটা কালো বোরকা ও মিষ্টি কালারের হিজাব পরিহিতা একটি মেয়ের দিকে। যদিও আমি কোনো মেয়ের দিকে তাকিয়ে থাকতে অভ্যস্ত নই, তবুও কেন যেন মেয়েটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। মেয়েটি ও তার বান্ধবীদের সাথে কথা বলছে ও হাসছে। ওর সেই হাসি মাখা মুখের দিকে আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি এতক্ষণ। ওর হাসিতে যেন হারিয়ে যেতে ইচ্ছে করছে। একটা মেয়ে এত সুন্দর করে কীভাবে হাসতে পারে তা আমি জানি না। আপনারা ভাবছেন ও তো হিজাব পরিহিতা, তবে কিভাবে আমি তার মুখ দেখলাম? আসলে সে হিজাব পরেছে ঠিক, তবে মুখ ঢাকা নেই। ওর দিকে আরও কতক্ষণ যে তাকিয়েছিলাম তা আমি জানি না। হঠাৎ আমার হুঁশ ফিরল বন্ধু হাবিবের ডাকে। কিরে, কোথায় হারিয়ে গেছিলি? কতক্ষণ ধরে ডাকছি, তোর কোনো খবর নেই। কি হয়েছে বল? তুই তো কখনো এমন করিস না। কখন থেকে দেখছি তুই এক নজরে ওই দিকে তাকিয়েছিলি। ওখানে তো মেয়েরা আড্ডা দেয়, আর তুই তো কোনো মেয়ের দিকে তাকাও না, বরং যতটা পারো মেয়েদের এড়িয়ে চলো। তুমি তো কখনো প্রেম ভালোবাসা করবে না বলেছো আমাদের, তাহলে আজ কি হলো? না কারো প্রেমে পড়ে গেলে? প্রেমে পড়লে বলো, এমনিতেই অনেক মেয়ে তোমাকে পছন্দ করে, আমরাও একটু হেল্প করব তোমাকে। না রে, তেমন কিছু না, কিন্তু হঠাৎ একটা মেয়ের দিকে চোখ আটকে গেছিল। তার হাসিটা দেখে মনে হচ্ছিল ওই হাসিতে হারিয়ে যাই। এমনটা আমার সাথে প্রথমবার হলো। জানিস, কাউকে এত নিখুঁতভাবে খেয়াল করলাম। মেয়েটা হাসলে ওর গালে একটা ছোট্ট টোল পড়ে, যেটা ওর সুন্দরকে আরও বাড়িয়ে তোলে। মনে চায় সারা জীবন ওই সুন্দর মুখখানা দেখতে থাকি। জানি না এটা প্রেম ভালোবাসা কিনা, কারণ এর আগে তো আমি আর প্রেম ভালোবাসা করি নাই, তোরা জানিস। আর এই সম্পর্কে আমার কোনো এক্সপেরিয়েন্স নাই। কথাগুলো এতক্ষণও সেই অচেনা মেয়ের দিকে তাকিয়ে বললাম। বুঝতে পারছি আমাদের বন্ধু অবশেষে প্রেমে পড়ছে। তা বন্ধু, ওই মেয়েগুলোর মধ্যে কোনটাকে তুমি মন দিয়ে দিলে আমরাও একটু দেখি তাকে দেখতে কেমন। আমি ওদেরকে সেই মেয়ের দিকে ইশারা করে দেখিয়ে দিলাম। ওরা ওকে দেখে বলল, বাহ দোস্ত, তোর পছন্দ আছে বলতে হবে। ভাবিকে তোর সাথে ভালোই মানাবে। ঠিক বলেছিস, কিন্তু তোদের সাহায্য করতে হবে, না হলে আমি কিছুই করতে পারবো না। তোরা শুধু ওর সম্পর্কে সব ইনফরমেশন জোগাড় করে দে। এটা কোনো ব্যাপারই না। কি বলিস? এটা তোর জন্য এত সহজ হয়ে গেল? আরে আমার জন্য হবে কেন? এই কাজটা খুব সহজেই করতে পারবে আমাদের হাবিব। রাসেল কি? হাবিব কিন্তু কিভাবে? আরে ওইদিকে ভালো করে তাকিয়ে দেখ, ওইখানে সুমি আছে। সুমি হলো হাবিবের জিএফ। ও আচ্ছা, হাবিব বন্ধু সাহায্য করবে তো? করব, কিন্তু একটি শর্তে। কি শর্ত আমাকে বল, আমি তোর সব শর্তে রাজি আছি। ট্রিট দিতে হবে। আচ্ছা দিব। কালকের ভিতরে সব ইনফরমেশন পেয়ে যাবি। ওকে। তারপর ওদের ট্রিট দিয়ে বাসায় যাচ্ছি। বাসায় যেতে যেতে আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি তানভীর, এইবারে অনার্স সেকেন্ড ইয়ার। বাড়িতে বাবা মা ও একটা বড় বোন আছে। বাকিটা গল্পের সাথে থাকেন, জানতে পারবেন। বাড়িতে গিয়ে আগে ফ্রেশ হয়ে নিলাম, তারপর বাবা মায়ের সাথে খাবার খেয়ে গল্প করে রুমে চলে আসলাম। আপনারা ভাবছেন আমার বড় বোন আছে, তাহলে তার কথা বললাম না কেন? আসলে তার পড়াশোনা কমপ্লিট হতেই বিয়ে হয়ে গেছে, আর তারা রিলেশন করেই বিয়ে করেছে। রুমে আইসা শুয়ে আছি, আর শুধু মেয়েটিকে নিয়েই ভাবছি। ওকে নিয়ে ভাবতে না চাইলেও ওর মায়াবী হাসিটা যেন এতক্ষণ ও আমার চোখের সামনে ভাসে, যেন ওর মায়াবী হাসিটা দেখে পার করে দিব অনন্তকাল। ওকে নিয়ে ভাবতে ভাবতে আমার আজকের দিনটা চলে গেল। রাতে মা বাবার সাথে খাবার খেয়ে নিলাম, তারপর রুমে আইসা ঘুমিয়ে গেলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে আসলাম ভার্সিটিতে। এতক্ষণ ও ভার্সিটিতে কেউ আসেনি বলেই চলে মাত্র দু একজন আসছে। আমার হারামি বন্ধুগুলো এতক্ষণও কেউ আসেনি, তাই একটু ক্যাম্পাসে হাঁটাচলা করছি। এমন সময় চোখ গেল আমাদের ক্যাম্পাসের ভিতরে একটা বট গাছ আছে, সেটার নিচে বসা একটা মেয়ের দিকে। মেয়েটি
আর অন্য কেউ না, কালকের সেই মেয়েটি। দেখলাম মেয়েটি একা বসে বই পড়ছে। সম্ভবত ওরও বান্ধবীরা এতক্ষণও আসেনি, তাই হয়তো টাইম পাস করার জন্য বই পড়ছে। তাই আমি ওর পাশে গিয়ে বসলাম। তারপর বললাম, আসসালামু আলাইকুম, আপনি কি এই ভার্সিটিতে নতুন? ওয়ালাইকুম আসসালাম। কেন বলুন তো? না মানে এই ভার্সিটিতে এর আগে দেখিনি তো, তাই। ও আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার নামটা কি জানতে পারি? তিথি রহমান। আপনার? তানভীর আহমেদ। নাইস নাম। আপনারও। আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন? অনার্স সেকেন্ড। আপনি? আপনার এক ক্লাস নিচে, নতুন ভর্তি, বুঝতেই পারছেন। ও, আমরা কি ফ্রেন্ড হতে পারি? কিন্তু আপনি তো আমার বড়। আরে তাতে কি, কোনো সমস্যা নেই, আজকে থেকে আমরা ফ্রেন্ড। ওকে ওকে, তাহলে ফ্রেন্ড। ফ্রেন্ড। আমার মাঝে এক অজানা অনুভূতি কাজ করছে। কিছুক্ষণ পর হাত ছেড়ে দিয়ে আমরা দুজন গল্প করছি, আর ও ওর সম্পর্কে বলছে আমাকে। ওর কথা শুনে মনে হলো ওর মনের মাঝে অনেক চাপা কষ্ট রয়েছে। আসলে প্রতিটা মানুষের ভিতরেই কিছু না কিছু চাপা কষ্ট রয়েছে, যেগুলো এতক্ষণ বলতে চাই না। গল্পের সাথে থাকলে এমনিতেই জানতে পারবেন। তারপর আমিও আমার সম্পর্কে ওকে সব কিছু বললাম। তারপর দুজনে গল্প করছিলাম, তখন তিথির বান্ধবীরা আসলো। তারা আমাকে দেখে বলল, কি ব্যাপার, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠেছে? যে ছেলে কোনো মেয়ের সাথে কথা বলে না, মেয়েদের সবসময় এড়িয়ে চলে, সে নাকি আজকে একটা মেয়ের সাথে 30 মিনিট যাবৎ গল্প করেই চলেছে। কি এমন গল্প করছিলে? আমরাও জানি, আমাদেরকে একটু বলো। আরে তেমন কিছু না, জাস্ট ওনার সাথে ফ্রেন্ডশিপ করলাম, এই আর কি। আসলে আমার বন্ধুরা কেউ আসেনি, তাই সময়টা পার হচ্ছিল না। তখন দেখলাম ও বই পড়ছিল, তাই একটু কথা বলে ফ্রেন্ডশিপ করলাম। আচ্ছা আমি এখন যাই, তোমরা গল্প করো। ওকে। তারপর আমি সেইখান থেকে চলে আসলাম। কিছুক্ষণ পর আমার হারামি বন্ধুগুলো হাজির, ওদের সাথে গল্প করছি। তখন নিলয় বলল, কি বন্ধু, আজকে এত খুশি খুশি লাগছে কেন? সেটা তোদের না জানলেও চলবে। বুঝি বুঝি, কি চলছে তোমার মাঝে? আরে তোরা চুপ কর আর শোন, ওর সম্পর্কে সব খবর। ওর নাম? ওর নাম তিথি, আমাদের এক ক্লাস নিচে পড়ে, নতুন ভর্তি। তুই কি করে জানলি? জানতে হয়, বন্ধু সব জানতে হয়। তাই তো বলি, আজকে আমার বন্ধু এত খুশি কেন? হাবিব, তুই শুধু একটা খবর বল, ও সিঙ্গেল নাকি রিলেশনে আছে? সিঙ্গেল। তাহলে ঠিক আছে, চল এখন ক্লাস করে নেই। চল। এইভাবে কেটে গেল 1 মাসের মতো। এতদিনে আমি তিথির আরও প্রেমে পড়ে গেছি। ওর মিষ্টি গলার স্বরের। একদিন যেন ওর কণ্ঠ না শুনলে আমার ভালো লাগে না। ওর প্রতি অনেক দুর্বল হয়ে গেছি, আর আমাদের বন্ধুত্বের সম্পর্কটা আরও গভীরতায় চলে গেছে। তাই ভাবলাম তিথিকে কালকে প্রপোজ করব। সারা রাত যাবৎ প্র্যাকটিস করলাম ওকে কিভাবে প্রপোজ করা যায়। এইভাবে রাতটা কোনো মতে কাটিয়ে সকালে একটু দেরিতেই ভার্সিটিতে গেলাম। সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমার হৃদয় যেন কেউ হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েছে। আমি যেন আমার খুব কাছের কিছু হারিয়ে ফেললাম। অনেক কান্না চলে আসছে। কান্না আসছে কিন্তু কান্না করলাম না। ছেলেদের নাকি কান্না করা বারণ, তাই বুকের কষ্ট বুকে রেখে কান্না আসলেও তা প্রকাশ করছি না। আবার না করেও উপায় নেই, কারণ নিজের ভালোবাসার মানুষটি যখন অন্য একজনকে প্রপোজ করে, এই দৃশ্য দেখে কান্না কান্না আসে, যদিও বা সেটা এক পক্ষ। হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন, তিথি একজনকে প্রপোজ করছে। সে আর কেউ না, এই ভার্সিটির সিনিয়র এক বড় ভাই আবির ভাইকে। আবির ভাই এই ভার্সিটির অধিকাংশ মেয়েরই ক্রাশ ও প্লে বয়। অনেক মেয়ের সাথে রিলেশন করেছে সে, অনেক মেয়ের মন ভেঙেছে সে। ভার্সিটির বড় ভাই হওয়ায় কেউ কিছু বলতেও পারে না তার বিরুদ্ধে। কিন্তু এই রকম একটা ছেলেকে তিথি প্রপোজ করলো কেন? তিথি কি জানে না যে আবির ভাই একটা প্লে বয়? তারপরও কেন তাকে প্রপোজ করলো? অবশ্য করবেই না কেন? আবির ভাই দেখতে শুনতে স্মার্ট একটা ছেলে, যে কোনো মেয়েই তাকে লাইক করবে, তাই হয়তো তিথিও ওকে পছন্দ করে। আমি সেখান থেকে চলে আসব, তখন দেখলাম সোনিয়া আপু আছে। যদিও আবির ভাইয়ের অনেক গপ ছিল, কিন্তু সবচেয়ে বেশি সময় ধরে আবির ভাই সোনিয়া আপুর সাথে রিলেশনে আছে। তাই একটু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হবে,
সবার মতো সেইটা দেখছি, মানে আবির ভাই এখনও তিথির প্রপোজ অ্যাকসেপ্ট করে নাই। আমরা সবাই উৎসাহক দৃষ্টিতে তাকিয়ে আছি কি হবে ওইটা ভেবে। কিন্তু এরপর যা হলো তা দেখে আমি খুশি হব নাকি কান্না করব ভেবে পাচ্ছি না। কারণ আবির ভাই তিথিকে অ্যাকসেপ্ট করেনি, বরং অপমান করে তাড়িয়ে দিয়েছে। আর তিথি কান্না করতে করতে কোথাও চলে যাচ্ছে, আমিও ওর পিছে পিছে ছুটে চললাম। আবার কি না কি করে বসে এইটা ভেবে। তবে এইটা ভেবে খুশি হলাম যে আমার ভালোবাসার মানুষটিকে নিজের করে পাওয়ার একটা সুযোগ অন্তত পেলাম। আজকে ভেবেছিলাম তোমায় প্রপোজ করে নিজের করে নেব, কিন্তু তুমি কি করলে আবির? আমায় অপমান করে তাড়িয়ে দিলে, আবার অপমানও করলে সারা কলেজের সামনে। অনেক কান্না আসছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, চোখের পানি যেন পাত মানছে না। এইগুলো ভাবছে আর কোনো দিকে না তাকিয়ে চলে আসছে নদীর পাড়ে। আমাদের ভার্সিটির কাছে একটা নদী আছে। তিথির মন খারাপ হলে চলে আসে এইখানে। আমিও চলছি তিথির পিছু পিছু হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা নদীর পাড়ে। দেখি তিথি একটা ভালো জায়গায় গিয়ে বসে আছে, নদীর দিকে তাকিয়ে আছে আর কি যেন ভাবছে। হয়তো আজকের এইগুলো নিয়েই ভাবছে। আমি ভাবছি এখন ওর কাছে যাওয়া কি ঠিক হবে না কি হবে না। সে যাই হোক, সব ভাবনা বাদ দিয়ে আমিও ওর পাশে গিয়ে বসলাম। কিন্তু ও কোনো কথা বলছে না। হয়তো আমি এসেছি সেই দিকে ওর কোনো খেয়াল নেই। কারণ মানুষের মন যখন খারাপ থাকে, যখন সে কোনো জিনিস নিয়ে ভাবনায় থাকে, তখন তার কোনো দিকে খেয়াল থাকে না। অনেকক্ষণ ধরে আমাদের মাঝে কোনো কথা হলো না, দুজনেই নিশ্চুপ। আমিও নদীর দিকে তাকিয়ে আছি। আমি নীরবতা ভেঙে বললাম, দেখো ওই নদী কত সুন্দর, কত সুন্দর তার স্রোতধারা, কত সুন্দর এই পরিবেশটা। নদীর এই পাড় থেকে ওই পাড়ের কিছুই দেখা যায় না, যায় না ছোঁয়া, শুধু অনুভব করা যায় এই নিস্তব্ধ পরিবেশটাকে। জানো, এই নদী যতদিন বেঁচে আছে ততদিন যেমন তার স্রোতধারা চলবে, ঠিক তেমনই আমাদের জীবনও চলতে থাকবে। হয়তো কখনো বিপদের সম্মুখীন হয়ে, কখনো সুখী হয়ে, প্রিয় মানুষটির সাথে সময় কাটিয়ে। জীবন তো চলতেই থাকবে। এই জীবনে পরিচয় হবে হাজার মানুষের সাথে, হবে তাদের সাথে বন্ধুত্ব, তবে তাদের মধ্যে কেউ হয়ে উঠবে প্রিয়জন। তাদের মধ্যে তুমি কাউকে পাবে বিপদের দিনে, কাউকে পাবে সুখের দিনে। যারা তোমার বিপদের দিনে পাশে থাকতে পারবে তারাই তোমার আসল বন্ধু, বুঝলে? আপনি এখানে ক্লাস করেননি? না, ক্লাসে আজকে মন বসছিল না, তাই এইখানে চলে আসলাম। দেখলাম তুমি এইখানে মন খারাপ করে বসে আছো। জানি তোমার মন খারাপ, এই মুহূর্তে তোমার একা থাকা শ্রেয়, তবে না এসে পারলাম না। কারণ এই একা থাকার মুহূর্তেই মানুষ আত্মহত্যার মতো একটা ডিসিশন মেনে নেয়, অথবা ডিপ্রেশনে চলে যায়, যেটা তার করা উচিত না। বরং সেই সময় ধৈর্য ধরা দরকার হয়, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হয়। তিনি যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন। বেশি বেশি করে সময় কাটাতে হয় পরিবারের মানুষগুলোর সাথে, তাতে দূর হয় একাকিত্বের, ডিপ্রেশনের। এতক্ষণ খারাপ লাগছিল, কিন্তু আপনার কথা শুনে মনটা অনেক ভালো লাগছে। এই সময় এরকম একজন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। জানেন, বাবা মার একমাত্র মেয়ে আমি। বাবা আর্থিক অবস্থা ভালো, তাই কোনো ইচ্ছাই অপূর্ণ রাখে না আমার বাবা। মাও অনেক ভালোবাসে, আদর করে। ওই যে আবির ভাই, উনি আমার মামাতো ভাই, আমার থেকে 3 বছরের বড়। আমাদের বাসায় 6 মাস পর পর তারা বেড়াতে আসে, আমরাও মাঝে মাঝে যাই। ওনার প্রতি আমার তেমন কোনো ফিলিংস ছিল না, কিন্তু যখন আমি ক্লাস 10-এ পড়ি তখন একবার আমার পা কেটে গিয়েছিল। উনি সেদিন আমার পায়ে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেন। সেদিন রাতে আমার অনেক জ্বর আসে, আমাকে মেডিসিন খাইয়ে দিয়ে মামিকে আমার পাশে রেখে তারপর উনি ওনার রুমে চলে যান। সকালে আমার খোঁজ নিয়েছেন কেমন লাগছে। হয়তো এজন্যই আমি ওনার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। ওনার জন্য মনের ভেতর ভালোবাসা না আবেগ তৈরি হয়েছিল তা আমি জানি না। এতদিন ভয় লাগছিল, তাই কিছু বলি নাই। কিন্তু আজকে সাহস করে ওনাকে প্রপোজ করেছিলাম, কিন্তু উনি আমাকে আরো অপমান করলেন, যার জন্য ওনাকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। আমি হয়তো ওনার জন্য যোগ্য ছিলাম না, কারণ আমি বোরকা পরি। আজকালকার দিনের মেয়েদের মতো আমি স্টাইলিশ নই, তাই তো উনি আমায় খ্যাত বলে অপমান করলেন। দোষটা আমারই। আমি কি বলবো বুঝতে পারছি না, তবুও বললাম, দেখো আমি তোমাকে একটা কথা বলবো, যদিও এইটা এখন তোমাকে বলা ঠিকটা। বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট দেখলে মনে হয় গল্পটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা গল্পটা পড়েছেন, আর তাতে করে আমারও পরবর্তী পর্বটা দেওয়ার আগ্রহ বেড়ে যায়।